বন্ধুরা, আজ ভোররাতে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের গায়েও কাঁটা দিয়ে উঠবে। ভোর প্রায় 4টে নাগাদ আফগানিস্তানের আকাশে হঠাৎ করেই এমন এক পরিস্থিতি তৈরি হয় যেটা পাকিস্তান কোনোদিন কল্পনাও করেনি। সেই সময় পাকিস্তানের এয়ারফোর্সের কন্ট্রোল রুমে হঠাৎ করে হইচই শুরু হয়ে যায়, কারণ তাদের রাডারে ভেসে ওঠে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান রাফাল। ভারতের সাহসী পাইলটরা আকাশে তখন সম্পূর্ণ প্রস্তুত। তারা অপেক্ষা করছিল সেই F-16-এর জন্য, যাকে নিয়ে পাকিস্তান বছরের পর বছর ধরে বড়াই করে এসেছে। সেই F-16 যেটা 2019 সালের 27শে ফেব্রুয়ারি আমাদের বীর পাইলট অভিনন্দন বর্ধমানকে চ্যালেঞ্জ করেছিল। সেই পুরনো ঘটনার স্মৃতি আজও দেশের মানুষের মনে তাজা। আর সেই কারণেই রাফালের মিসাইল যেন তৈরি ছিল এক পুরনো হিসেব চুকানোর জন্য। কিন্তু হঠাৎ করেই রাডারের স্ক্রিনে অন্য এক ঝলক দেখা যায়। ওটা কোনো F-16 নয়, ওটা ছিল চীনের সাহায্যে বানানো JF-17। এই বিমানটি ডুরান্ড লাইনের কাছাকাছি নো ফ্লাই জোনে এসে শুধু একটাই কাজ করতে চেয়েছিল, ভারতের রাফাল কি তাকে ধরতে পারে কিনা সেটা পরীক্ষা করা। কিন্তু তারা বুঝতেই পারেনি তারা কার সামনে এসে দাঁড়িয়েছে। রাফালের আধুনিক রাডার মুহূর্তের মধ্যেই সেই JF-17কে ধরে ফেলে। ভারতীয় পাইলটের হাত তখন ট্রিগারে শক্ত হয়ে চেপে বসে। মিটিওর মিসাইল লক হওয়ার সঙ্গে সঙ্গেই JF-17-এর ককপিটে বিপদের অ্যালার্ম বাজতে শুরু করে। পাকিস্তানি পাইলট বুঝে যায় এই মুহূর্তে তার জীবন পুরোপুরি নির্ভর করছে ভারতীয় পাইলটের সিদ্ধান্তের ওপর। এরপর শুরু হয় এক দীর্ঘ ধাওয়া। প্রায় 150 কিলোমিটার পর্যন্ত রাফাল সেই JF-17কে তাড়া করে নিয়ে যায়। শেষ পর্যন্ত সেই দৃশ্য আসে যেটাকে অনেকেই কাপুরুষোচিত আত্মসমর্পণ বলছেন। গোটা ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে পাকিস্তানের আকাশে যেন মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই একটা বড় প্রশ্ন উঠে আসে, রাফাল কি শুধু এই JF-17-এর জন্যই উঠেছিল, নাকি আরও বড় কোনো শিকার অপেক্ষা করছিল যে ভয়ের চোটে সামনে আসার সাহসই করেনি? ঠিক এই সময়ই আরেকটা ভয়ঙ্কর দৃশ্য তৈরি হচ্ছিল সমুদ্রের বুকে। ভারতের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ INS বিক্রান্ত নীরবে কিন্তু খুব দ্রুত এগোতে শুরু করে। তার দিক ছিল ইরানের চাবাহার বন্দরের দিক। এই খবর পৌঁছতেই গোয়াদারে বসে থাকা পাকিস্তানি নৌ কমান্ডারদের মুখ শুকিয়ে যায়, কারণ তারা জানে বিক্রান্ত মানেই শুধু একটা জাহাজ নয়, এটা একটা চলমান যুদ্ধঘাঁটি। বিক্রান্ত চাবাহারের কাছে পৌঁছতেই তার ডেক থেকে একের পর এক স্বদেশী ড্রোন উড়ে যায়। এই ড্রোনগুলো সাধারণ নজরদারির জন্য নয়, এগুলো এমন ড্রোন যেগুলো শত্রুর রাডার অচল করে দিতে পারে। সূত্রের খবর অনুযায়ী এই ড্রোনগুলো পাকিস্তানের সামুদ্রিক সীমানার এতটাই কাছে পৌঁছে যায় যে করাচি থেকে গোয়াদর পর্যন্ত রেড অ্যালার্ট জারি করতে হয়। পাকিস্তানের নৌবাহিনীর রাডার স্টেশনে একের পর এক অ্যালার্ম বাজতে থাকে। তারা বুঝতে পারে না যে ভারত কি তাহলে সরাসরি বড় কোনো অভিযান শুরু করে দিয়েছে। তাদের পুরনো রাডার সিস্টেম এই ছোট কিন্তু মারাত্মক ড্রোনগুলোকে ধরতেই পারছিল না, ফলে ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে এখানে ভারতের কৌশল ছিল একেবারে পরিষ্কার। একদিকে আকাশে রাফাল, অন্যদিকে সমুদ্রে বিক্রান্ত, এই দুই দিক থেকে পাকিস্তানকে ঘিরে ফেলা। একে বলা হয় পিনসার মুভমেন্ট, মানে পালানোর কোনো রাস্তা নেই। যদি পাকিস্তান কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তার সবচেয়ে বড় দুর্বল জায়গা মানে সমুদ্রপথের যোগাযোগ এক ঝটকায় বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থায় পাকিস্তানের ভয় আরও বেড়ে যায়। তারা জানে যদি গোয়াদার বন্দরের রাডার জ্যাম হয়ে যায় তাহলে গোটা বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। একদিকে ডুরান্ড লাইনে চাপ, অন্যদিকে সমুদ্রের দিক থেকে বিপদ, দুটো সামলানো তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। ঠিক তখনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন। চীন ফোন ধরছে না, আমেরিকা কোনো সাড়া দিচ্ছে না। সেই অবস্থায় তিনি মাঝরাতে ফোন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তার কণ্ঠে ছিল স্পষ্ট আতঙ্ক। তিনি অনুরোধ করেন ভারতকে থামাতে সাহায্য করার জন্য। কিন্তু এখানেই পাকিস্তান সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভুলে যায় যে রাশিয়া আর ভারতের সম্পর্ক শুধু আজকের নয়, বহু দশকের। বিশ্বাস আর সহযোগিতার ওপর দাঁড়িয়ে এই সম্পর্ক। সূত্রের খবর অনুযায়ী পুতিন স্পষ্ট জানিয়ে দেন ভারতের নিরাপত্তার বিষয়ে রাশিয়া কোনো ইন্টারফেয়ার করবে না। নিজের সীমার সম্মান করতে শেখাই পাকিস্তানের জন্য ভালো। এই জবাব শুনে ইসলামাবাদে যেন নীরবতা নেমে আসে। আজ পাকিস্তান কার্যত একা। চীন পাশে নেই, আমেরিকা মুখ ফিরিয়ে নিয়েছে, রাশিয়াও স্পষ্ট অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে তারা বুঝতে পারছে পরিস্থিতি কতটা গুরুতর।
এই গোটা ঘটনার মাঝেই আরেকটা প্রশ্ন ঘুরছে, আফগানিস্তানের হাতে এমন কি প্রযুক্তি এসেছে যার জেরে আকাশে এত বড় বড় শক্তির বিমান সমস্যায় পড়ছে? ভারত কি নীরবে এমন কিছু সাহায্য করেছে যার কথা প্রকাশ্যে আসেনি? বন্ধুরা, এই গল্প শুধু যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজের নয়, এটা গল্প সেই জওয়ান আর পাইলটদের যারা নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ সব কিছু পেছনে রেখে দেশের জন্য দাঁড়িয়ে থাকেন। বাড়িতে মা অপেক্ষা করেন, স্ত্রী দোয়া করেন, তবু তারা আকাশে আর সমুদ্রে বুক চিতিয়ে দাঁড়ান শুধু তেরঙ্গার সম্মান রক্ষার জন্য। আজকের এই রিপোর্ট দেখিয়ে দেওয়ার সময় আমারও গলা ভারী হয়ে আসছে, কারণ এটা শুধু খবর নয়, এটা নতুন ভারতের সাহস আর আত্মবিশ্বাসের গল্প। ভারত এখন আর শুধু নিজের কথা ভাবে না, ভারত এখন গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়ে ভাবার ক্ষমতা রাখে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে অনেক দিন ধরেই আরব বিশ্বের মুক্ত বলা হয়, কারণ এই দেশের ভেতরে থাকা কিছু শহর এমনভাবে গড়ে ওঠে যা গোটা বিশ্বের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছে। দুবাই, আবুধাবি আর শারজাহ, এই তিনটি শহর শুধু উঁচু দালান বা চকচকে রাস্তার জন্য পরিচিত নয়, বরং এগুলো আজ বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসা আর পর্যটনের বড় কেন্দ্র। বহু মানুষ এই দেশটিকে নিরাপদ আশ্রয় বলে মনে করতেন, যেখানে ব্যবসা করা যায়, পরিবার নিয়ে থাকা যায়, ভবিষ্যৎ গড়া যায়। কিন্তু সেই ধারণাটাই এখন বড় প্রশ্নের মুখে পড়ে গেছে। আজকের পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এই তিনটি শহরই সরাসরি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ভিডিও তৈরি হওয়ার সময়ও দেখা যাচ্ছে একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র এই শহরগুলোর দিকে ছুটে আসছে। গতকাল গভীর রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ৩০০-র কাছাকাছি ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তার পাশাপাশি ১৫০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আকাশপথেই প্রতিহত করা সম্ভব হয়েছে। প্রায় ৯৯% হামলা মাঝপথে থামানো গেলেও যে অল্প কয়েকটি হামলা লক্ষ্যবস্তুতে পৌঁছেছে, সেটাই পুরো দেশের নিরাপত্তা ভাবমূর্তিকে কাঁপিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে এই কারণে যে হামলাগুলো সামরিক ঘাঁটি বা জনশূন্য এলাকায় নয়, বরং সরাসরি পর্যটন আর বাণিজ্যিক এলাকায় হয়েছে। দুবাইয়ের সবচেয়ে বড় পরিচয়, বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফা অল্পের জন্য রক্ষা পেয়েছে। একটি ড্রোন প্রায় তার গায়ে এসে পড়ছিল, শেষ মুহূর্তে সেটিকে ধ্বংস করা যায়। কিন্তু সব জায়গায় এমনটা সম্ভব হয়নি। দুবাইয়ের বিখ্যাত বিলাসবহুল হোটেল পাম জুমেইরার মতো জনপ্রিয় পর্যটন এলাকায় হামলা হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটক আসেন। সেখানেই বিস্ফোরণের শব্দ আর আগুনের দৃশ্য মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গতরাতে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সহজেই বোঝা যায়। মানুষ দিশেহারা হয়ে দৌড়াচ্ছিল, অনেকেই আহত হয়েছেন, বিমান চলাচল ব্যাহত হয়েছে, বাতিল হয়েছে বহু ফ্লাইট। শুধু তাই নয়, দুবাইকে আর্থিক কেন্দ্র বানাতে যে বন্দরগুলোর বড় ভূমিকা ছিল, সেখানেও হামলার খবর এসেছে। অন্যদিকে আবুধাবিতে প্রায় প্রতিটি এলাকা থেকেই কিছুক্ষণ পরপর বিস্ফোরণ বা হামলার সতর্কবার্তা আসছে। এর ফলে শুধু শহর নয়, গোটা দেশের ওপর থেকে মানুষের আস্থা ধীরে ধীরে নড়বড়ে হয়ে যাচ্ছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইরান কেন শুধু সংযুক্ত আরব আমিরাতকেই এত বেশি গুরুত্ব দিয়ে নিশানা করছে? মধ্যপ্রাচ্যে তো আমেরিকার সামরিক ঘাঁটি আরও অনেক দেশে রয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন, সব জায়গাতেই মার্কিন উপস্থিতি আছে। তাহলে শুধু ইউএই কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের বর্তমান কৌশলের মধ্যে। ইরানের মূল উদ্দেশ্য এখন সরাসরি বড় যুদ্ধ জেতা নয়। তাদের লক্ষ্য হল সময় কেনা, আমেরিকা আর ইসরায়েলের চাপ কিছু সময়ের জন্য হলেও থামিয়ে রাখা। কারণ দেশের ভেতরে নেতৃত্বের একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। নতুন করে সংগঠিত হওয়া, নতুন নেতৃত্ব বেছে নেওয়া, নিজেদের অবস্থান মজবুত করার জন্যে তাদের সময় দরকার। আর সেই সময় পাওয়ার জন্যেই তারা এমন এক জায়গায় আঘাত করছে, যেখানে আঘাত লাগলে প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। এই নতুন কৌশলের মূল কথা হল সরাসরি আমেরিকার স্বার্থে আঘাত করা, শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে। আমেরিকার বড় বড় কোম্পানি, বিনিয়োগ, ব্যবসা, এই সব কিছুর উপর চাপ তৈরি করা, বিশেষ করে এমনভাবে আঘাত করা যাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ইরানের ধারণা, যদি ট্রাম্পের ব্যবসা বা সম্পদ ক্ষতির মুখে পড়ে, তাহলে আমেরিকার ভেতর থেকেই যুদ্ধ থামানোর চাপ বাড়বে। এই কারণেই ইউএইকে বেছে নেওয়া হয়েছে। দুবাই আজ শুধু একটি শহর নয়, এটি বিশ্ব অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে অসংখ্য আমেরিকান কোম্পানি, ধনী ব্যবসায়ী আর বিনিয়োগকারীর টাকা আটকে আছে। এমনকি বলা হয়, ট্রাম্প পরিবারের অনেক ব্যবসায়িক কাজও দুবাই কেন্দ্র করেই পরিচালিত হয়।
ফলে দুবাইয়ে আঘাত মানে শুধু একটি শহরের ক্ষতি নয়, বরং আমেরিকার অর্থনৈতিক স্বার্থে সরাসরি আঘাত। এর সঙ্গে আরেকটি বিষয় জড়িত, দুবাই ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ববাজার, শেয়ার মার্কেট, বিনিয়োগ সবখানেই তার আঁচ লাগবে। আর সেখান থেকেই আমেরিকার ওপর চাপ তৈরি হবে যুদ্ধ থামানোর জন্যে। অন্যদিকে সৌদি আরব বা কাতারের মতো দেশগুলো অর্থে শক্ত হলেও তারা বিশ্ব অর্থনীতির কেন্দ্র নয়। সেগুলোতে হামলা হলে আন্তর্জাতিক স্তরে এত বড় প্রতিক্রিয়া তৈরি হয় না। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে চিন্তার বিষয় হল ভবিষ্যৎ। আপাতত ডোনাল্ড ট্রাম্প পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। তার মানে সামনে আরও হামলা হতে পারে, আরও অস্থিরতা তৈরি হতে পারে। আর এর প্রভাব শুধু সংযুক্ত আরব আমিরাতেই সীমাবদ্ধ থাকবে না। বিশেষ করে ভারতের জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ ইউএইতে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন, থাকেন, পরিবার নিয়ে বসবাস করেন। যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়াবে। এই কারণেই এখন শুধু খবর দেখে আতঙ্কিত হওয়া নয়, বাস্তবভাবে ভাবার সময় এসেছে। প্রয়োজনে কিভাবে মানুষকে নিরাপদে ফিরিয়ে আনা যাবে, কিভাবে পরিস্থিতি সামলানো যাবে, সেসব নিয়ে প্রস্তুতি নেওয়া জরুরি। কারণ মধ্যপ্রাচ্যের এই আগুন যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে তার প্রভাব গোটা বিশ্বের ওপরই পড়বে, আর সেই আগুনের আঁচ থেকে কেউই পুরোপুরি নিরাপদ থাকবে না।